সৌম্য সাসপেন্স চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ আপনার জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা রাত গভীর। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন 1916 সালে। তার প্রথম উপন্যাস ইরাবতী ছোটদের জন্য লেখা বইয়ের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ ও পাথরের চোখ। তার মৃত্যু হয় 1981 সালে। গল্পটি প্রথম প্রকাশিত হয় 16 এপ্রিল 1975 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দমেলা ভূতের গল্প সংকলন এই বইটি থেকে। গল্প পাঠে সৌম্য। শুরু হচ্ছে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা রাত গভীর। দোষটা আমারই। বন্ধুর বোনের বিয়ে যাবো আর খেয়ে চলে আসবো, এই ঠিক ছিল। কিন্তু কি মুশকিলে পড়লাম। বন্ধু একান্তে হাত দুটো ধরে বলল, উদ্ধার করে দে ভাই, ভীষণ বিপদে পড়েছি। কি আবার হলো? পাড়ার ছেলের দল পরিবেশন করবে ঠিক ছিল, কিন্তু তাদের মধ্যে একদল বেপাড়ার জলসা শুনতে চলে গেছে। লোক কম, তোদের হাত লাগাতে হবে। ঠিক আছে, পাঞ্জাবি খুলে ফেললাম। তারপর কোমরে গামছা বেঁধে লেগে গেলাম কাজে। সব যখন শেষ হলো, রাত 12টা বেজে গেছে। নিজের আর কিছু মুখে দেওয়ার ইচ্ছে ছিল না। একটু দই খেয়ে রাস্তা যখন পা দিলাম তখন 12:30। বন্ধু বলেছিল নিমন্ত্রিতদের কারোর মোটরে উঠিয়ে দেবে, কিন্তু রাস্তায় নেমে দেখা হলো সবাই চলে গেছে, কোনো মোটর নেই। বন্ধুকে আশ্বাস দিলাম আমি বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরে নেব। 12:30 কলকাতার পক্ষে আর এমন কি রাত। রাস্তার মোড়ে গিয়ে দেখলাম এইদিকে ওদিকে দুদিক ফাঁকা, যানবাহন তো নেই, রাস্তা জনমানব শূন্য। বরাত আচমকা ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। বিরক্তিকর। বৃষ্টির ফাঁকে রাস্তার আলোগুলো বেশ নির্জীব, নিষ্প্রভ। পিছিয়ে একটা দোকানের আড়ালে দাঁড়াতে গিয়ে বিপত্তি। একটা কালো কুকুর শুয়েছিল। দেখতে না পেয়ে একবারে তার পেটের উপর পা চাপিয়ে দিতে কুকুরটা বিকট স্বরে চিৎকার করে উঠল, গেছি রে বাবা। লাফিয়ে রাস্তার কাছে আসতে চোখে পড়ে গেল অনেক দূর থেকে একজোড়া আলো এগিয়ে আসছে। মুড়িয়া হয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালো। বাস, লরি, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি যাই হোক না কেন, দু হাত তুলে থামো। তা না হলে সারাটা রাত এইখানে দাঁড়িয়ে থাকতে হবে, কিংবা পিছু হেঁটে নিমন্ত্রণ বাড়ির গিয়ে বন্ধুকে ঘুম থেকে তুলে বিব্রত করতে হবে। আলো দুটো খুব ধীরে এগোচ্ছে। মাঝে মাঝে সন্দেহ হলো বুঝিবা থেমেই আছে, আর এদিকে আসবেই না। পকেট থেকে রুমাল বের করে সবে ভিজে মাথাটা মুছছি, আচমকা কর্কশ স্বরে চমকে উঠলাম, কি মশাই, রাস্তার মাঝখানে নটরাজ নৃত্য দেখাচ্ছেন নাকি? তারপর চাপা দিলেই তো চটে যাবেন। তাড়াতাড়ি রাস্তা থেকে সরে এসে লক্ষ্য করলাম একটা মিনি বাস। দূরের আলো জোড়া আর দেখা গেল না। তার মানে দূরের আলো দুটো এই মিনি বাসেরই। হঠাৎ খুব দ্রুত এসে পড়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি উঠবো। মিনি বাস থামলো। হাতল ধরে উঠে পড়লাম। মিনি বাস একবারে ফাঁকা। অবশ্যই মাঝরাতেও পরে যাত্রী পাবেই বা কোথায়। পিছনের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মাথাটা ভালো করে মোছা হয়নি। কোচার খুঁট খুলে জোরে জোরে মুছে নিলাম। আমার আবার সর্দির ধাত। মাথায় জল বসলেই বেদম কাশি শুরু হবে। মনে হলো হাতের উপর যেন বরফের টুকরো চেপে ধরেছে। মুখ তুলে দেখলাম একটা ছোকরা আমার হাতে টোকা দিচ্ছে। দাদা, টিকিটটা করবেন? জিজ্ঞাসা করলাম, ঢাকুরিয়া যাবে তো? হ্যাঁ যাবে, যেতেই হবে। কত ভাড়া? 3 টাকা। 3 টাকা? 90 পয়সা করে যাইছে। কথাটা বলেই বুঝতে পারলাম ঠিক বলিনি। দিনের বেলা যা রেট, এই মাঝরাতে দুর্যোগে সে রেট কখনই হতে পারে? বাড়তি পয়সা বোধহয় ড্রাইভার কন্ডাক্টরের পকেটে যাবে। কোনো কথা না বলে 3টে টাকা এগিয়ে দিলাম। টিকিট দিতে দিতে লোকটা বলল, হ্যাঁ, এই মিনি বাসে যেখানে যাবেন 1 ভাড়া। সামনে স্টপেজে নামলেও ওই 3 টাকায়।
লোকটার সঙ্গে তর্ক করতে ইচ্ছে হলো না। বলুক যা ইচ্ছা, মাঝরাতে যে পৌঁছে দিচ্ছে এই আমার ভাগ্য। সিটে হেলান দিয়ে বাইরের দিকে দেখলাম, সব ঝাপসা, কিছু দেখা যাচ্ছে না। মিনিবাস খুব জোরে ছুটছে। এত রাতের পথিক নেই, ট্রাফিক সিগন্যালের বালাই নেই, তাই এই বিপরোয়া গতি। কিছুক্ষণ পরে ঘুমে চোখ বুজে গেল। ঘুমিয়ে পড়লেও অসুবিধা নেই, লোকটা আমি কোথায় নামবো জানি, ঢাকুরিয়া এলে ঠিক ডেকে দেবে। একসময় ঘুম ভাঙল। মিনিবাস একভাবে ছুটছে। চোখ হাত ঘড়ির দিকে পড়তে চমকে উঠলাম। রাত 2:30। যেভাবে মিনিবাস ছুটছে এতক্ষণে কখন ঢাকুরিয়া পৌঁছে যাবার কথা। জিজ্ঞাসা করবার জন্য এদিক ওদিক দেখি অবাক হলাম। মিনিবাস খালি, কেউ কোথাও নেই। ও মশাই, শুনছেন? ঠিক রুটে যাচ্ছেন তো? ঢাকুরিয়া পিছনে ফেলে এলেন নাকি? কোনো উত্তর নেই। আশ্চর্য, গেল কোথায় লোকটা? আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন বোধহয় মিনিবাস থামিয়ে লোকটা নেমে গেছে, কিন্তু এইভাবে মাঝপথে কি নেমে পড়তে পারে? ঝড়ের বেগে মিনিবাস ছুটছে। মনে হচ্ছে মাঝে মাঝে চাকাগুলো যেন রাস্তায় ছুটছে না। ঢাকুরিয়া কখন পার হয়ে গেছে। নিচু হয়ে দেখলাম দুপাশে ঝোপ জঙ্গল, জোনাকির বাহার, শহর ছাড়িয়ে গায়ের মধ্যে দিয়ে কোথায় চলেছে মিনিবাস। আমি এগিয়ে একবার সামনের সিটে বসলাম, ঝুঁকে পড়ে ড্রাইভারকে বললাম, দাদা কোথায় চলেছেন? জায়গাটার নাম কি? ড্রাইভার পিছনে ফিরল, গম্ভীর গলায় বলল, তা আমি বলবো কি করে? কন্ডাক্টর ঘন্টা না দিলে আমি বাস থামাবো কি করে? কিন্তু ঘন্টা দেবে কে? কন্ডাক্টর তো কখনই বাস থেকে নেমে গেছে। এবার ড্রাইভার পিছন ফিরল। এই পেঁচি ভূতগুলোর কথা আর বলবেন না মশাই। এই আছে, এই নেই, এদের সঙ্গে একসঙ্গে কাজ করাই ঝকুমারি। আমার মেরুদণ্ড বেশ শীতল প্রবাহ, সমস্ত শরীর কেঁপে উঠল থরথরিয়ে। মানুষ নয়, নরকঙ্কাল। চোখের দুটো গর্তের মধ্যে লাল আলোর শিকা। কথা বলবার সময় দাঁতগুলো মড়মড় করে উঠল। গলা দিয়ে ভয়ার্ত স্বরে বের হলো, আপনি? ড্রাইভার আবার হেসে উঠল। দু হাতে পাশা নাড়লে যেমন শব্দ হয় তেমনই আওয়াজ। আমি আমি এই দেখুন। কঙ্কাল হাত দিয়ে ড্রাইভার একটা পইতা তুলে ধরল। কান্দানি ব্রহ্মদৈত্যী, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলাম, আমার সঙ্গে ওদের তুলনা, মরেওছি ব্রাহ্মণের হাতে। ড্রাইভার মুখ ফিরিয়ে আবার স্টিয়ারিং এর দিকে নজর দিল। কি দাদা, লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছেন কেন? টিকিট করেছেন? পিছন থেকে কন্ট্রাক্টরের কণ্ঠ। লোকটা হঠাৎ এলো কোথা থেকে? কিন্তু কোথায় লোকটা? শার্ট প্যান্ট, কাঁধে ব্যাগ, সব ঠিক আছে, শুধু শুধু লোকের চিহ্ন নেই। আচ্ছা, ভূতের মিনিবাসে উঠেছি তো, এখন প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে হয়। পকেট থেকে টিকিট বের করে দেখালাম, গলায় সাহস এনে বললাম, কোথায় ছিলি না তখন? কোথায় থাকবো, সিটের তলে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম, ঘুমোবার কি আর জো আছে? তারপর লোকটা পাশে বসলো। লোকটা বসলো মানে তার জামা কাপড় বসবার ভঙ্গি করলো। আপনাকে কি বলছিল ওইটা ভট্টাচ? আমি অবাক। দেহ অদৃশ্য, অথচ কণ্ঠস্বর কানে আসছে। জিজ্ঞাসা করলাম, ভৈরব ভট্টাচার্যকে? ওই যে বাস চালাচ্ছে, বামন দেখাচ্ছিল বুঝি। যে আসে তাকেই পৈতা তুলে দেখায়। আজকাল আবার পৈতার কোনো মান সম্মান আছে নাকি? ওর জন্যই তো আমার অবস্থা। কিরকম? লোকটা ব্যাগটা কাঁধ থেকে কোলের উপর রাখলো, বেশ জুৎসই যেন বসলো। তারপর বলতে শুরু করলো, স্টিয়ারিং ধরলে ভৈরবের আর জ্ঞান থাকে না, তখন মিনিবাস না উড়োজাহাজ কি চালাচ্ছে ভুলেই যায়।
কতবার সাবধান করছি, কিন্তু কে শোনে কার কথা। 5-6 বছরের বাচ্চা হাতে মুড়ির ঠোঙা নিয়ে রাস্তা পার হচ্ছিল, তাকে দিলে চাপা। বাস চারিদিক থেকে লোক ঘিরে ফেললো। আতলা ইটের বৃষ্টি শুরু হলো মিনি বাসের উপর। চায়ের দোকান থেকে একটা টিকিওয়ালা বামুন বের হয়ে এলো, তার হাতে লোহার রড, একবারে সোজা ভৈরবের মাথায়। আর শব্দটি করতে হলো না, স্টিয়ারিং এর উপর নেতিয়ে পড়লো। আমি দরজা দিয়ে পালাবার চেষ্টা করছিলাম, থানি লেসে লাগলো আমার চোয়ালে। বাপ বলে ডিগবাজি খেয়ে রাস্তার উপরই পড়লাম। সেই থেকে এই অবস্থা। ভৈরব বামুনের হাতে গেছে, নিজে বামুন তাই ব্রহ্মদৈত্যী, আর আমি। কথা শেষ হলো না, ভৈরব ভট্টাচার্য হুঙ্কার দিয়ে উঠল, দেখ গুপে, প্যাসেঞ্জারকে যা তা বোঝাসনি। তুই তো বললি সব ঠিক আছে, চালাও জমি, বাবুদের অফিসে দেরি হয়ে যাবে। খবরদার, কপালের নিচে অমন ড্যাব ড্যাবে এক জোড়া চোখ কিসের জন্য? রাস্তার লোকজন দেখতে পাও না? আমি বলবো তবে থামবে। এবারে ওদের চেহারা দেখা গেল, চেহারা মানে কঙ্কাল। চেঁচামেচি হইচই, শেষকালে হাতাহাতি। সর্বনাশ! ভৈরব ভট্টাচার্য স্টিয়ারিং ছেড়ে বাসের ভেতর হাত বাড়ালো। আজ তোর একদিন কি আমার একদিন। একবারে ইটের হায় কাবার হয়েছিস, এবার আমার হাতে মরবি। গুপেও আস্তিন কুটিয়ে রুখে দাঁড়ালো, আঙ্গুলের হাড়গুলো মড়মড় করে উঠল। ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল বাসের মেঝের উপর। বেশ, তাহলে দাদা বলে এতদিন কিছু বলিনি, কিন্তু আর মানুষ নই যে মিথ্যে কথা সহ্য করব। অপমান গায়ে মাখবো না, দেখি কার হারে কত শক্তি। আমি মহা মুশকিলে পড়লাম। দুই কঙ্কালের মাঝখানে আমি, লড়াই হলে বেশিরভাগ চোট আমার উপর দিয়ে যাবে। স্টিয়ারিং ছেড়ে ভৈরব ভট্টাচার্য ভিতরে চলে এসেছিল। স্টিয়ারিংয়ে কেউ নেই, অথচ ভুতুরে বাস উত্তাম বেগে ছুটছে। বুঝতে পারলাম এখনই আশেপাশের দোকানে সব কলিশন হবে। মিনিবাস চুরমার, আর সেই সঙ্গে আমিও। অনেকগুলো উত্তেজিত কণ্ঠস্বর, কেউ ভৈরব ভট্টাচার্যের পক্ষ সমর্থন করছে, কেউ গুপির। কিন্তু বাস তো খালি ছিল। এতগুলো লোক এলো কোথা থেকে? মুখ ফিরিয়ে যা দেখলাম তাতে আমার মাথার চুল সজারুর কাটার মতন খাড়া হয়ে উঠল। মনে হলো বুকে টুকটুক শব্দ বুঝি বন্ধ হয়ে গেল। একবারে সামনের সিটে আমার পাশে তখন হালদারের দাদা মশাই। মাসিক 2 হলো যাকে তিনি বাজারের থেকে আসবার সময় বাসের চাকার তলায় একবারে থেতলে গিয়েছিলেন। তার পিছনের লোকটি আমার খুব চেনা, আমার অফিসের দপ্তরে, যে কয়দিন আগে অফিসের সামনে ট্রাম থেকে নেমে রাস্তা পার হবার সময় বাসের তলায় গুড়িয়ে একবারে ছাতু হয়ে গিয়েছিল। আর একজনকে চিনতে পারলাম, আমাদের চেয়ে 7 বছরের ছেলে রতন, সেও মারা গেছে বাসের চাকায়। বাকি লোকগুলোকে ঠিক বুঝতে পারলাম না, তবে রক্তে মাংসের মানুষ কেউই নয়, সবাই কঙ্কাল। বিকট চিৎকার আর হাড়ের হাততালি, কানের তালা ধরা শব্দ। লড়ে যা ভৈরব, লড়ে যা গুপি, তোর দেখি কেমন মুরত। আর একদল চেঁচাচ্ছে, সাবাস গুপি, সাবাস গুপি, একটা অপরকা, আর ভৈরবকে ঠান্ডা করে দে। একবার ভাবলাম যা থাকে কপালে বাস থেকে দিই একলা, কিন্তু ছুটন্ত বাস থেকে লাফ দিলে নির্ঘাত মৃত্যু। তাছাড়া নামবার জায়গা তো আটকেই যত মারামারি। হঠাৎ প্রচণ্ড একটা শব্দ, মনে হলো মিনি বাসটা 2 হাতে তুলে কে যেন আছড়ে ফেললো। হাড়ের খটাখট, কলক বজার ঝনঝনাত, সব লোকগুলি বুঝি তাল গোল পাকিয়ে গেল। আমি বিদ্যুৎ গতিতে ছিটকে বাইরে গিয়ে পড়লাম। কতক্ষণ পড়েছিলাম জানি না, জ্ঞান হতে ব্যাঙের কর্কশ ঐক্যতান কানে এলো। বুঝতে পারলাম পুকুরের ধারে পড়ে আছি। নরম মাটিতে পড়েছি বলে তেমন আঘাত পাইনি। দেহের কোথায় চোট লেগেছে তা বুলিয়ে দেখতে গিয়ে চমকে উঠলাম। এক তিল মাংস কোথাও নেই, কেবল হাড় আর হাড়। স্বপ্ন দেখছি নাকি? চোখে হাত দিতেই হাত ভেতরে ঢুকে গেল। চোখ নেই, বিরাট 2টি গর্ত। অনেক কষ্টে কঙ্কাল দেহটা নিয়ে উঠে দাঁড়ালাম। শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা রাত গভীর। গল্প পাঠে সৌম্য এবং সাউন্ড ডিজাইনিংয়ে শুভ। শুনবেন আরও একটি নতুন সাসপেন্স স্টোরি পরের শনিবার। ততদিন স্টে টিউনড। নমস্কার। অনলি সাসপেন্স।